আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকম বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে দুটি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিও দুটি তোমরা দেখেছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু বড় প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমরা খুব ভালোভাবে পড়ো এবং তৈরি করো। এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 4 নম্বর করে। প্রথম প্রশ্ন, নেপোলিয়নের জার্মানি পুনর্গঠন নীতি আলোচনা করো। উত্তর, 1799 খ্রিস্টাব্দে ক্ষমতা দখলের পর নেপোলিয়ন ইউরোপের রাজ্যগুলি একের পর এক জয় করে ফরাসি সাম্রাজ্যভুক্ত করেন। এর ব্যতিক্রম ছিল না জার্মানি। প্রথম পয়েন্ট, নেপোলিয়নের জার্মানি পুনর্গঠন নীতি। প্রথম সাব পয়েন্ট, উদ্দেশ্য। নেপোলিয়নের উদ্দেশ্য ছিল জার্মানিকে এমনভাবে পুনর্গঠিত করা যাতে করে জার্মানির রাজ্যগুলি ফ্রান্সের চারদিকে আশ্রিত রাজ্য হিসেবে থাকবে। এই নীতিকে বলা হয় স্যাটেলাইট নীতি। 2 নম্বর সাব পয়েন্ট, পটভূমি। 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়ন অস্ট্রিয়া ও রাশিয়ার সম্মিলিত বাহিনীকে অস্টারলিচের যুদ্ধে পরাজিত করেন। যুদ্ধে পরাজিত হয়ে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস নেপোলিয়নের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধির মধ্যে দিয়ে নেপোলিয়ন জার্মানির ওপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। 3 নম্বর সাব পয়েন্ট, রাইনের রাষ্ট্রসংঘ গঠন। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন জার্মানির 300টি রাজ্য ভেঙে 39টি রাজ্যে পরিণত করেন। এরপর জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উর্টেনবার্গ, স্যাক্সনি এবং অন্যান্য 28টি রাজ্য নিয়ে গড়ে তোলেন কনফেডারেশন অব দ্য রাইন। 4 নম্বর পয়েন্ট, অন্যান্য রাজ্য গঠন। এরপর জার্মানি থেকে প্রাশিয়ার প্রভাব দূর করার জন্য নেপোলিয়ন পোল্যান্ডের কিছু অংশ ও পশ্চিম প্রাশিয়ার অংশবিশেষ নিয়ে গড়ে তোলেন কিংডম অব ওয়েস্টফেলিয়া। এছাড়া পোল্যান্ড ও রাশিয়ার কিয়দংশ নিয়ে গঠন করেন গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স। শেষ পয়েন্ট, উপসংহার। জার্মান পুনর্গঠনের পর নেপোলিয়ন জার্মানির রাজ্যগুলিতে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। সেখানে সামন্ত প্রথার অবসান ঘটান, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করেন। এর পক্ষে ফল ছিল জার্মান জাতীয়তাবাদের উদ্ভব। 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কোন কোন ডিক্রি দ্বারা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন? উত্তর, ফ্রান্সের চিরশত্রু ছিল ইংল্যান্ড, কিন্তু নেপোলিয়ন জানতেন তিনি সম্মুখ যুদ্ধে ইংল্যান্ডকে হারাতে পারবেন না। এজন্য ইংল্যান্ডকে পরোক্ষভাবে মারার জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন। প্রথম পয়েন্ট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা। প্রথম সাব পয়েন্ট, বার্লিন ডিক্রি। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের উদ্দেশ্যে নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন থেকে যে ডিক্রি জারি করেন তাকে বলা হয় বার্লিন ডিক্রি। এই ঘোষণায় তিনি বলেন, ইংল্যান্ড ও তার মিত্র দেশের কোনো জাহাজ ফ্রান্স ও তার কোনো মিত্র দেশে ঢুকতে পারবে না। যদি ঢোকে তাহলে তা বাজেয়াপ্ত করা হবে। এর প্রত্যুত্তরে ইংল্যান্ড ওই বছর অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে। এই ঘোষণার বলে ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে
অন্য কোনো দেশের জাহাজ, এমনকি নিরপেক্ষ দেশের জাহাজও প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় সাব পয়েন্ট, মিলান ডিক্রি। ইংল্যান্ডের এই ঘোষণায় নেপোলিয়ন ক্ষুব্ধ হন। তিনি এর পাল্টা জবাব দেন। 1807 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন। এই ঘোষণার দ্বারা বলা হয় যে ইংল্যান্ড ও তার মিত্র দেশের কোনো বন্দরে নিরপেক্ষ দেশের কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে তাহলে সেই জাহাজ বাজেয়াপ্ত করা হবে। 3 নম্বর সাব পয়েন্ট, অন্যান্য ডিক্রি। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ওয়ার্ডস ডিক্রি বলবৎ করেন। এরপর 1810 খ্রিস্টাব্দে তিনি ফন্টেনব্লু ডিক্রি জারি করে বলেন, ফরাসি সাম্রাজ্যের কোথাও ইংল্যান্ডের তৈরি পণ্য পাওয়া গেলে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে। শেষ পয়েন্ট, উপসংহার। সবশেষে বলা যায় এই ব্যবস্থা বেশিদিন স্থায়ী হয়নি, কারণ ইউরোপের সুদীর্ঘ উপকূলে নজরদারি করার মতো নৌবাহিনী ফ্রান্সের কাছে ছিল না। এর সঙ্গে ছিল ইংল্যান্ড, রাশিয়া সহ ইউরোপের অন্যান্য দেশের তীব্র বিরোধিতা। ফলে নেপোলিয়ন 1813 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা তুলে নেন। 3 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনকে কিভাবে ত্বরান্বিত করে? উত্তর, ইংল্যান্ডকে শিক্ষা দিতে সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি এবং 1807 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি, ওয়ার্ডস ডিক্রি ও ফন্টেনব্লু ডিক্রি দ্বারা মহাদেশীয় অবরোধ প্রথা জারি করেন। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যবস্থা বুমেরাং হয়ে দাঁড়ায় এবং তাঁর পতনকে সুনিশ্চিত করে। প্রথম পয়েন্ট, মহাদেশীয় অবরোধ ও নেপোলিয়নের পতন। প্রথম সাব পয়েন্ট, স্পেনের বিরোধিতা। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা স্পেন ও পর্তুগাল অস্বীকার করলে ক্ষুব্ধ ও অপমানিত নেপোলিয়ন স্পেনের মধ্যে দিয়ে পর্তুগাল অভিযান করেন এবং স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। কিন্তু স্বাধীনচেতা স্পেনবাসী তা মেনে নেয়নি। তারা নেপোলিয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাতে নেপোলিয়নের পরাজয় হয়। এই পরাজয় ইউরোপীয় রাজনীতিতে নেপোলিয়নের সম্মান ভূলুণ্ঠিত করে। দ্বিতীয় সাব পয়েন্ট, রাশিয়ার বিরোধিতা। শুধু স্পেনই নয়, রাশিয়াও মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অস্বীকার করে। তাই নেপোলিয়ন রাশিয়াকে উচিত শিক্ষা দিতে রাশিয়া অভিযান করেন। কিন্তু সেই অভিযানে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়। এই ঘটনায় চতুর্থ রাষ্ট্রজোট উদ্দীপ্ত হয় এবং লিপজিগের যুদ্ধে তারা নেপোলিয়নকে পরাজিত করে। 3 নম্বর সাব পয়েন্ট, ক্যাথলিকদের বিরোধিতা। রোমের পোপ সপ্তম পায়াস নেপোলিয়নের বিরোধিতা করলে তিনি তাকে বন্দী করেন। এই ঘটনায় ধর্মগোঁড়া খ্রিস্টান সমাজ নেপোলিয়নের বিরোধিতা করে। 4 নম্বর সাব পয়েন্ট, আর্থিক বিপর্যয়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়নকে দারুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ইউরোপের সমুদ্রোপকূল পাহারা দিতেই প্রচুর অর্থ ব্যয় হয়। স্পেন, পর্তুগাল, ইতালি ও রাশিয়া অভিযান করতে গিয়ে তিনি ফরাসি রাজকোষ দেউলিয়া করে তোলেন। শেষ পয়েন্ট, উপসংহার। এইভাবে ইংল্যান্ডকে পরোক্ষভাবে আঘাত করতে গিয়ে নেপোলিয়ন নিজেই নিজেকে আহত করেন। স্পেন অভিযান করে নেপোলিয়নের যে ভরাডুবি শুরু হয়েছিল, রাশিয়া অভিযানের মধ্য দিয়ে ওয়াটারলু যুদ্ধে তা পূর্ণতা লাভ করে।